ইউনূস তো দেশটাকে জাহান্নামে নিচ্ছে। এই সময়ের সাহসী কণ্ঠস্বর আমি বলবো বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি জনপ্রতিনিধি ছিলেন, তার দীর্ঘ রাজনৈতিক যে ইতিহাসের ধারাবাহিকতায় আজকে তিনি যেখানে এসেছেন, সেখানে গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন, বাংলাদেশকে মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশকে পরাজিত করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে সোচ্চার রয়েছেন ফজলুর রহমান। আপনার প্রতি সেই জন্য আমার সব সময়ই থাকে সশ্রদ্ধ সালাম, এবং আপনি নিজেও জানেন বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে আছে যে ফজলু ভাই কি বলছেন, কারণ তারা আপনার কথায় আশান্বিত হয়। ফজলু ভাই, আপনি যেই দল করেন, যেই বিএনপির সঙ্গে সম্পর্কিত, আপনি সেই বিএনপি কি করে দেখছে আজকের এই দিনে? আর মাত্র ঘন্টাখানেক পরে গত বছরের এই দিনটিতে আমরা জানি রাজাকার রাজাকার বলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকম্পিত হয়েছিল, এবং সেই দিনে আবার রাজাকার বিরোধী স্লোগান দিচ্ছে বিএনপি। আপনি যেদিন প্রথম গত বছর এই দিনে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান শুনেছিলেন, আপনি কি অনুভব করেছিলেন? আপনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে, এবং আপনার যে প্রতিষ্ঠান আছে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এমন একটা দিনে আপনি আমাকে স্মরণ করেছেন, যে দিনে আসলেই আমার অনেক কথা বলার ছিল এবং আছে। সব কথা আমি বলবো না এখনো, কিন্তু আপনি আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, সেই কারণে আপনাকে ধন্যবাদ। এই দেশের মানুষ দীর্ঘদিন যাবত শুনছে আমি কি বলছি। আমি খুব ক্যাটাগরিক্যালি বহুদিন যাবত বক্তব্য রেখে যাচ্ছি। বিশেষ করে 28 অক্টোবর 2023 সালে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে যেদিন সরকার তছনছ করে দেয়, মাত্র 10-15 মিনিটের গুলি বোমা মেরে অত্যাচার করে পুলিশ এবং বিজিবি শহরে, এরপর থেকে কেউ জেলে চলে গেলেন, অনেকেই পালিয়ে গেলেন, হাজার হাজার কর্মীর নামে মামলা হয়ে গেল, কেউ যখন কথা বলতো না। আমি 31শে অক্টোবর থেকে 2023 সনের 31শে অক্টোবর থেকে আমি একদম ধারাবাহিকভাবে প্রথমে শেখ হাসিনা সরকারের তার অত্যাচার অবিচার, তার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলে এসেছি। যেহেতু আমি বিএনপি করি, আমি যেভাবে চিন্তা করেছি বিরোধী দলের লোক, আমি সেইভাবে খুব কঠিন ভাবে কথা বলে এসেছি। এবং আজকে যারা বাহিরে থেকে বড় বড় কথা বলে, তারাও বাহিরে থেকেও তাদের কথা বলতে বুক কাঁপত। আর আমি প্রতিদিন নিজেকে প্রস্তুতি নিতাম, জয় অথবা মৃত্যু, আমাকে কথা বলতে। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই জায়গাটা আমার কাছে ভীষণ ভাবে মনে হয় যে সেই জায়গাটা কেমন ছিল, মনে হলে পরে আজকে আর এই ব্যাপারটা বললাম না। কিন্তু আজকে এই যে 1 ঘন্টা পরে, 1 ঘন্টা না আধা ঘন্টা পরে আসবে সেই 15ই জুলাই, 24 সনের 15ই জুলাই একটা স্লোগান আসলো হঠাৎ করে এখানে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানটা চললো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। জিনিসটা শুনেই আমার ধাক্কা লাগলো, মনে ধাক্কা লাগলো, আমার চেতনায় ধাক্কা লাগলো। কয় কি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ওই অঞ্চলে হল। আমি স্লোগানটা শুনে স্তম্ভিত, এবং সেই স্লোগানটা শুনে যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারা সবাই কঠিন ভাবে এই স্লোগানের বিরোধিতা করলো এবং ছাত্রদেরকে ভৎসনা করতে শুরু করলো। তখন দেখা গেল স্লোগানটাকে হালকা করার জন্য এবং এটাকে এই স্লোগানটাকে লিগ্যালিটি দেওয়ার জন্য বলা হলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এরপরের কথাটা হলো কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার।
এইটা দিয়েও তারা পারছিল না এই ধরনের একটা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস বলে আমাদের শূন্যস্থান পূর্ণ করতে পারছিল না। সেই শূন্যস্থানটা দুর্ভাগ্যজনকভাবে আমি পূরণ করে দিয়েছিলাম আমার বক্তব্যের মাধ্যমে, আমার ইউটিউবের মাধ্যমে। আজকে আমার মনে হয় আমি আন্দোলনটা করে ফেলেছি, আমি আন্দোলনে অনেক কিছু করেছি তা না, কিন্তু ফ্রান্সের যে বিপ্লব হয়েছিল সেখানে রুশু ভলটেয়ার না থাকলে যেমন ফ্রান্সের সমাজ বিপ্লব, রাজনৈতিক বিপ্লব হতো না। এই দেশে কিছু মানুষের চেতনার স্তরে মানুষকে উজ্জীবিত না করলে এই 5ই আগস্টের আন্দোলন এত দ্রুত জয়লাভ করতে পারত। এখন আমার মনে হয় যে আমি সেই দিন কি প্রতারিত হয়েছিলাম, সেই দিন কি আমি সমস্ত ব্যাপারটাকে ভুল বুঝেছিলাম, আমার সঙ্গে কি তাহলে এটাকে মুনাফিকি করা হয়েছে? আমি কি নিজের কানে যে শুনেছিলাম তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমি যে নিজের কানে শুনেছিলাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমার মুক্তিযুদ্ধের কঠিন সেই গান একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই যে স্লোগানগুলো হয়েছিল এবং আমার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পুলিশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনে রাতে নিজের জীবন উৎসর্গ করার জন্য যে মেয়েরা এসে বলেছিল বাবাকে বলে এসেছি আমি মৃত্যু পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসবো না, যদি মারা যাই তখন আমার লাশটা নিয়ে আসবে। এই যে অধীনকার যে ব্যাপারগুলো যার সঙ্গে আমি যুক্ত ছিলাম, আজকে 5ই আগস্টের পরে যখন আমার মনে হয়েছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 সনের আজকে হলো 14 জুলাই রাত 11:30, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমাকে কেউ কি রাজনীতি কি আমাকে প্রতারণা করেছে? আমার জীবনের অভিজ্ঞতায় কি এমন কোন কালো দাগ আছে যে দাগ আমাকে ভবিষ্যৎ দেখতে দেয়নি? আমি খুব আজকে অবাক হই। কেন 5ই আগস্টের পরে কিছুদিন মোটামুটি ইউনূস সাহেব আসলো, আজকে আবার দেখলাম ইউনূস সাহেব কি এই আন্দোলনের কি স্থপতি না বা দেশের কি 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 করার জন্য হাইকোর্টে গেছে, হাইকোর্ট আবার রুল দিচ্ছে। হায়রে দেশ, হায়রে দেশ, হায়রে দেশ। ইউনূস সাহেবের নাকি ইউনূস সাহেব তো দেশটাকে জাহান্নামে নিচ্ছে। উনি তো ঝগড়া লাগায় দিয়া বাঘে সিংহে যখন যুদ্ধ লাগছে তখন শিয়ালে গর্তের থেকে যেমন হাততালি দিয়া কইছে মামার জয়, মামার জয়। কারণ বাঘ সিংহরেও মামা ডাকে, শিয়াল সিংহরেও মামা ডাকে, বাঘেরও মামা ডাকে। কাজে মামার জয় করলে যেই জয় লাভ করে তার মামাই তো জয় লাভ করে। ইউনূস সাহেব তো এই রোলটা নিয়েছে। দেশে যখন এখন আগুন লেগেছে, তার দিনের বন্ধুরা এবং রাতের বন্ধুরা যখন যুদ্ধ লেগেছে তখন উনি হাততালি দিয়ে বলছে মামার জয়, মামার। কার জয় হয়? যার জয় হয় তখন তিনি বলবেন আমি তো হাততালি দিয়ে আগেই বলছিলাম মামার জয়, আপনি তো আমার মামা। সেই ইউনূস সাহেবকে আবার কি কি স্থপতি টপতি ঘোষণা করতে হবে? হায়রে দেশ। এটা আবার হাইকোর্ট আবার রুল দেয়। হাইকোর্টের ব্যাপারে আমি কিছু বলবো। হাইকোর্ট আমার মহান, হাইকোর্টের রুলের ব্যাপারে আমি বিরোধিতা করতেছি না, কিন্তু এটা রুল দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আমি তাই বলছি। এখন যখন আমি দেখি যে আমি প্রতারিত হয়েছি, এখন খুব ক্লিয়ার, এবং সেই প্রতারণাটা আমি বলছি গত 6 মাস যাবত ক্লিয়ারলি বলছি। 4-5 মাস ইউনূস সাহেবকে দেখছি, কিছু কিছু সমর্থনও করছি তা না, তাও না। আমি এমনও বলছি ইউনূস সাহেব হলো 3য় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু। উনি আমাদের দেশের নেতৃত্ব নিয়েছেন, আমি খুব গর্বিত, এগুলো বলেছি। কিন্তু পরে যখন দেখলাম আমার সমস্ত ধারণাই ব্যক্তি সম্পর্কে, কারণ ওনাকে আমি ব্যক্তি হিসাবে চিনতাম, কিন্তু পরে যখন দেখেছি ওনার সম্পর্কে আমার সমস্ত রিডিংসটা ভুল হয়েছে, মনে মনে লজ্জিত হয়েছে। আমি শুধু বলতে চাই আজকে 1 বছর পরে এই 15ই জুলাই এসে আমার মনে হচ্ছে ওই যে স্লোগান দেওয়া হলো তুমি কে আমি কে রাজাকার, সেই রাজাকার স্লোগানটা তারা সঠিকভাবে দিয়েছিল এবং বিশ্বাস করিয়ে দিয়েছিল। এবং তারা কিছুদিন পরেই বলা শুরু করলো আরে 5ই আগস্টকে আমরা তাড়াতাড়ি ইলেকশন দিয়ে গণতন্ত্র আনার জন্য দিছি, 5ই আগস্টকে আমরা এই দেশে
এমনি চলে যাব, আমরা এই দেশের পরিবর্তন করব, সংস্কার করব, ইত্যাদি ইত্যাদি করব। 47 আমাদের প্রেরণা, আর 24 হইল আমাদের নতুন স্বাধীনতা, আর 71 হইল ভাইয়ে ভাই একটা ঝগড়া, এবং সেই ঝগড়াটা লাগাইছে ইন্ডিয়া। ইন্ডিয়া খুব খারাপ, দিল্লি সেই ঝগড়া আমাদেরকে উস্কায়া দিছে, আমরা ভাই ভাই আলাদা হয়ে গেছি। কয়েকবার যখন বলেছে, আমি তখন মনে করেছি আমার দল যখন নীরব, সব যখন নীরব, অন্যান্য লোকেরা যখন ভয়ে ভীত, তখন আমার কাছে মনে হয়েছে কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ। আমার কাছে মনে হয়েছে কুকুরের মতো বেঁচে থাকার চেয়ে বাঘের মতো এক মরে যাওয়া অনেক ভালো। কাজে আমি সেদিন হাত তুলে বলেছিলাম, এই রাজাকারের বাচ্চারা, আল বদরের বাচ্চারা, এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে, আমরা কিন্তু জীবিত আছি, খুব সাবধান রাজাকারের বাচ্চারা। এবং পর্যায়ক্রমিক ভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে রাজাকার বিরোধী বক্তব্য আমি দিয়েছি। সেই কারণে অনেকের কাছে আমি ভুল বুঝাবুঝির শিকার হয়েছি। এমনকি আমার দল আমাকে সবটা সমর্থন করতে চায়নি। আবার আমার দলের নেতারা আজকে, তাদের কাছে আমি কৃতজ্ঞ, তারা কোনোদিন আমাকে মানাও করে নাই, বা আমাকে সকল নোটিশও দেয় নাই, বা সাবধানও করে নাই। কাজে আমার মনে হয়েছে আমার কথার সঙ্গে উপরের স্তরে আমার যে দল, আমার নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাকে নেগেট করছে না, কিন্তু মধ্যবর্তী এবং নিচের স্তরের কিছু নেতৃত্ব যারা এমপি মন্ত্রী হতে চায়, এবং জামাত একটা এই আলবদরের বাচ্চাদের দল, সব জায়গাতে দেখবেন ছাত্রলীগের ভিতরে ঢুকছে, আওয়ামী লীগের ভিতরে ঢুকছে, গোপনের ঢুকে ওখানে জয় বাংলা স্লোগান দিছে, আবার সময় মতো আইসা এদেরকে গুলি, জয় বাংলার বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে গুলি করে হত্যা করছে, হাসিনাকে দেশ ছাড়া করছে। এদের প্রায় অধিকাংশ লোক, জামাতের অধিকাংশ আলবদরের বাচ্চারা এখন বিএনপি তো আছে বলে আমার মনে হয়। এর একটা উদাহরণ আমি দিই, বিএনপির নেতারা যদি আমাকে বলে এটা কেমনে বললেন, এই পরশুদিন পর্যন্ত এক আলবদরের বাচ্চা, আমি যাকে 6 মাস আগে বলেছি, এই আলবদরের বাচ্চা তুই নাকি মালয়েশিয়া থাকোস, তোর চেহারাটা দেখলেই তো মনে হয় তুই আলবদরের বাচ্চা, তুই আবার নামের আগে ডক্টর লাগা, তুই তো আলবদরের বাচ্চা, তুই কস বিএনপি করি। বিএনপির নেতারা আমাকে বলছে, এটা আপনি কি বলেন, সে তো বিএনপির লোক। কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই আলবদরের বাচ্চা বিএনপি 4 দিন আগে একটা সিট থেকে নমিনেশন নিছে জামাতের ক্যান্ডিডেট পাল্লামার কানি। কাজে বোঝা গেল জামাতের ক্যান্ডিডেট হইতে পারে, জামাতের কেন্দ্রীয় নেতারাও বিএনপির ভিতরে ঢুকে ছিল এবং এখনো আছে। কাজে অনেকেই জামাতের প্রতি দুর্বলতা ছিল। কিন্তু কালকে যখন, গতকাল এবং পরশুদিন একটা ঘটনাকে কেন্দ্র করে যখন আলবদরের আসল রূপটা বের হলো, রাজাকারের আসল রূপটা বের হলো, মায়ের পেটে জন্মগ্রহণ করে মাকেই খেতে চায় যে সেই নিমক হারামরা, সেই জারজরা, তারা যখন তাদের আসল রূপটা বাইর করে রাজপথে স্লোগান দিতে শুরু করলো, কি শুরু করছে আপনারা জানেন। প্রথমে বাইরিল ওই চরমোনার লোকজন, একদম নেতাদেরকে নিয়ে শয়ে শয়ে বাইরিল, কি হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে, এই স্লোগান শুরু হলো। আচ্ছা, এই স্লোগানটা তো মোটামুটি রাজনৈতিক, এরপরে যে কত কত কুৎসিত স্লোগান হলো, এটা আমার মুখ দিয়ে আসবে না। এরা বেজন্মা বইলা, বিদেশে কিছু বেজন্মা আছে, কুকথা বলে বেজন্মা, এদেরকে আমি বেজন্মা বলবো, এদের বাপ হলো থাকে পাকিস্তানে। ওই পাকিস্তানিদের ছেলেরা বিদেশে থেকে ইউটিউব চালায়, এখানে কিছু পাকিস্তানের ছেলেরা আছে যারা স্লোগান দেয় 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি, অথবা গাছের ডালে খাওয়া, তারেক রহমান ইত্যাদি ইত্যাদি। আমি কথাটাও বলতে পারি, আমার শুনে মনে হয়েছে মানে এর চেয়ে ঘৃণিত কোনো কাজ এই দেশে কেন, তারেক রহমানের দোষটা কি? এরপর দেখলাম হঠাৎ করে ছাত্রদের কিছু জারজ শহীদ জিয়ার ছবিটাকে মাটির মধ্যে পাড়াইয়া পা দিয়া পাড়াইতেছে, আগুন জ্বালাই দিয়ে, আরো কত ধরনের স্লোগান ম্যাডামের নামে। যে ম্যাডাম এই কিছুদিন আগে 11ই জুনের আগেই বলছে, এই ইউনূস সাহেবের সঙ্গে শত্রুতা করা যাবে না, মিলেমিশে থাকতে হবে, ম্যাডামের এখন অসুস্থ অবস্থা।
উনি চায় ওনার সন্তান যাতে কোনো বিপদে না পড়ুক। সেই ম্যাডামের নামে কুৎসি স্লোগান, এগুলা শুনে শুনে আমার কাল জ্বালাপালা হয়ে গেছে। আমি কিন্তু 6 মাস যাবৎ বলতেছি, সাপ কিন্তু কারো আপন না, এরা কিন্তু সুবল দেবে, কারণ এরা আওয়ামী লীগকে দাঁড়াইছে। আমি আরেকটা কথা বলি, আমি সারা বাংলাদেশের মানুষকে জানাইয়া আমার দলের মানুষকে চ্যালেঞ্জ করছি, আমি যদি এটা না শুনেন আমার প্রতি আপনারা অবিচার করবেন। আমি 6 থেকে 7 মাস আগে বলছি, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার উপরে প্রস্রাব করছে তারা জিয়াউর রহমানকেও ছাড়বে না, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি হিসাবে তাদের শত্রু না, স্বাধীনতা মুক্তিযুদ্ধটাই তাদের কাছে শত্রু। কাজে জিয়াউর রহমান যেহেতু বলছিল মেজর জিয়া, আমি আজকে বিএনপি কেও বলতে চাই, মেজর জিয়া না থাকলে রাষ্ট্রপতি জিয়া কেমনে হয়েছে? The real thing is he was Major Jia, who I do hereby declare the independence of Bangladesh এবং on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর। আমি যদি বলি যে আওয়ামী লীগ কোনদিন এই কুপমন্ডুকতার জন্য জিয়াউর রহমান সাহেব এসে শহীদ জিয়াকে স্বীকৃতি দেয়, এটা কি আইলো গেল? জিয়াউর রহমান তো বাপের বেটা, পাকিস্তানের এহিয়া খানের বিরুদ্ধে জানে যে হুইজ জিয়া, হুইজ মেজর, তার সমস্ত পরিবার বাংলাদেশের ভিতরে বাপকা বেটার মতো স্বাধীনতার ঘোষণা করতে, এইটাই বা কম। সেই বিএনপি, আমি যখন বলেছিলাম যে জিয়াউর রহমান সাহেবের বিপদ আসতেছে, খালেদা জিয়া বিএনপির বিপদে, কারণ আওয়ামী লীগ চলে গেছে, এখন রাজাকার আলবদরদের বিরুদ্ধে যারা এই দেশে হিজবুত তাহরিরের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, যারা আল কায়দার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, যারা লস্করে তৈয়বার নেতৃত্বে 5ই আগস্ট করছে বলে লস্করে তৈয়বার লোকজন দাবি করে যে আমরা 71-এর প্রতিশোধ নিছি, ওই সব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপি কে রাইকা তাদের শান্তি নাই। তারা মনে করে বিএনপি পথের কাঁটা হয়ে দাঁড়াবে এক সময়, কারণ বিএনপির নেতা তো মুক্তিযুদ্ধ করছে, কাজে বিএনপি কে তারপরে শেষ করে দিতে হবে। সেই কারণে পরশু এবং গতকাল যে স্লোগানগুলা বিএনপির বিরুদ্ধে জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার বিরুদ্ধে হয়েছে, এইগুলো হলো তার খুব প্ল্যান প্রোগ্রাম করে, এটারও নীল নকশা। বিএনপি কে ধ্বংস করে দিবে, বিএনপি চাঁদাবাজ, বিএনপি খুনি, বিএনপি এই, বিএনপি মানে বিএনপির মতো খারাপ। অথচ 16টা বছর যাবৎ বিএনপি নিজেদের সবকিছু উৎসর্গ করে, জীবনকে বাজি রেখে, অনেকে বলে মানুষ রাজনীতি জুয়া খেলে টাকা দিয়ে, রাজনীতি খেলে মানুষ জীবন দিয়ে। জুয়া হারলে টাকা চলে যায়, কিন্তু রাজনীতি হারলে জীবন চলে যায়। সেই জীবন যৌবন সব হারাইছে বিএনপি এবং অন্যান্য কিছু বিরোধী দল। 16 বছর আন্দোলন করছে, এখন এসে বিএনপি কি এমন ভাবে স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন রাজাকারের বাচ্চারা দখল করে বসে আছে, এদের নাম হলো শিবির। এরাই কালকে প্রথম স্লোগান দিয়ে, পরশুদিন প্রথম স্লোগান দিয়ে, এরাই আজকে বলে যে আমরা বিএনপি অফিস দিয়ে নয়াপল্টনে দখল করে নেব। আমি আপনাদের কাছে খুব ক্লিয়ারলি বলতে চাই, এখন যে আজকের যে স্লোগানটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগানটা জামাত সহ সমস্ত সাম্প্রদায়িক শক্তি এবং ইসলাম নামের ধর্ম ব্যবসায়ী শক্তি এবং এই যে ছোট ছোট এনসিপি টেনসিপি, আমি খুব ক্লিয়ারলি বলি, এরা যারা আছে এবি পার্টি, তারা এই দেশে সেই স্লোগানটাই প্রতিষ্ঠিত করতে চায়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। দেরিতে হলো, আজকে আমি দেখলাম সারা বাংলাদেশে বিএনপির নেতৃত্বে স্লোগান হয়েছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা চার, রাজাকারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই স্লোগানগুলো এবং জামাতের বিরুদ্ধে এবং রাজাকারের বিরুদ্ধে ভীষণ, বা আমি সবচেয়ে এই ব্যাপারে এখন আমি কি বলবো, আমি এখন নিজেকে অনেক বেশি বিশ্বাসী মনে করি, এই কারণে যে আর যাই হোক এই দেশটা রাজাকারের হাতে যাবে না, কারণ বিএনপি নিজেকে এখন বুঝতে পারছে এবং চিনতে পারছে যে জামাত রাজাকাররা কোন শ্রেণীর সাপ এবং শত্রু, এবং দেশটা খুব ক্লিয়ার হয়ে, এবং আমি মনে করি এই দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে রাখতে হবে। 5ই আগস্ট যা হয়ে গেছে,
সেইটাকে যদি যদি এই দেশে ফিরিয়ে আনতে হয় নতুন দিন, তাহলে নিশ্চিতভাবে তারেক রহমানের সঙ্গে ইউনূস সাহেব যে কথা দিয়েছিলেন, যে কথা থেকে সরার জন্য ইউনূস সাহেব এই সব করতেছে বলে আমি মনে করি। কারণ ইউনূস সাহেব গত 2-3 দিনে একটা কথা বলেন, উনি খুব নীরব, দেশে এত কিছু হয়ে যাচ্ছে উনি খুব নীরব, কোনো কথা বলেন। ইউনূস সাহেবের উচিত হলো দ্রুত নির্বাচন দেওয়া, ডিসেম্বরের মধ্যে, নট ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়া, ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়া উনার সরে যাওয়া উচিত। এবং রাজনীতিবিদদের হাতে ক্ষমতা আসুক, রাজনীতিবিদদের হাতে যদি দেশের দায়িত্ব না আসে এই দেশ ঠিক হবে না। ইউনূস সাহেবরা চক্রান্ত করিয়া সেন্ট মার্টিন দিয়া দিবে, চট্টগ্রাম বন্দর দিয়া দিবে, করিডোর দিয়া দিবে, আরো অনেক কিছু দিয়া দিবে।